গুড ইভিনিং দিদি। সংবাদ আবির্ভাবে আপনাকে নমস্কার দাদা। স্বাগত। মানে অনেকদিন পর জয় আপনাকে হিন্দ পেলাম। দাদা। হ্যাঁ, একদম আমি দিল্লিতে কাজের কারণে থাকায় আমি তাড়াতাড়ি ফিরছি কাজ শেষ করে। বলছি দিদি, কলকাতা হাইকোর্টে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে, যেটা হচ্ছে যে ১০ লক্ষ টাকা চাওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে একজন মক্কেলের কাছ থেকে, এবং সেই নিয়ে বিশাল শোরগোল হুম। হচ্ছে কলকাতা হাইকোর্টে। মানে কি বলবেন, মানে কলকাতা হাইকোর্টের ভেতরে ক্লায়েন্টের কাছ থেকে ১০ লক্ষ টাকা চাওয়া হচ্ছে। দেখুন, এই যে পুলিশ স্টেট যেখানে রুল অফ ল নেই, আইনের অনুশাসন যে রাজ্যে নেই, যে রাজ্যে শুধুমাত্রই পুলিশেরই ল অ্যান্ড অর্ডার চলছে, ডেমোক্রেসিতে একজন মানুষের তার যে সাংবিধানিক যে অধিকার, মানে ডেমোক্রেসি অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপলের যে ঘটনা কোনো মতেই ঘটছে না। পুরোপুরিভাবেই পুলিশের অনুশাসনে যে রাজ্যটা নিয়ন্ত্রিত হয়ে রয়েছে, এবং তারা 12 মাসে 14 মাসের ভাতা পেয়ে তারা কিন্তু পোষ্য কুত্তার মতন ব্যবহার করছেন। তারা কোনো সাংবিধানিক পোস্টের অপব্যবহার করছেন। তারা যে পোস্টটা পুলিশের, সেটা কিন্তু পুরোপুরি সাংবিধানিক মোতাবেক তাদের ব্যবহার করা উচিত, পাওয়ারের অ্যাবিউজ নয়। কিন্তু আমরা বারে বারে দেখতে পেয়েছি আমাদের অনারেবল সিএম মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার সরকারের ক্ষেত্রে পুলিশের এই যে বারন্ত, সেটা কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। এবং পুলিশের যে বারন্ত যা চরম পর্যায়ে পৌঁছানোর কারণে কোনো মতেই আইন লাগু হতে দিচ্ছেন না তারা। কোনো ক্ষেত্রে এফআইআর বলুন, এফআইআর নয় বলুন, কাউকে মিথ্যা কেসে ঢুকিয়ে দেওয়া বলুন, বা কারোর থেকে প্রপার ভাবে একজন পুলিশ ল অ্যাবাইডিং অথরিটি হিসেবে তার কিন্তু উচিত ক্রাইম সিন বা ইনভেস্টিগেশনটা প্রপার ভাবে এনকোয়ারি ইনটু অ্যালং উইথ ইনভেস্টিগেট করা, ক্রাইম সিন পর্যবেক্ষণ করা হোক, বা আমাদের 91A নেওয়া হোক, মানে যেটাই করা হোক না কেন, তারা এভিডেন্স যে কালেক্ট করবেন তার বদলে তারা কিন্তু করছেন আইনকে বিক্রি করে দিচ্ছেন। কারণ আমাদের জুডিশিয়ারির পক্ষে এটা কিন্তু পসিবিলিটি কখনোই হয় না যে জুডিশিয়ারি মাঠে ময়দানে নেমে গিয়ে ক্রাইম সিনগুলো পর্যবেক্ষণ করবেন বা তারা এনকোয়ারি এবং ইনভেস্টিগেট করবেন। তারা কিন্তু সেই ক্ষেত্রে মাননীয় বিচার ব্যবস্থা, তারাও কিন্তু সেই ক্ষেত্রে সবসময় পুলিশ প্রশাসনের উপরে সেই ভরসাটা রাখেন। এবং সেই কারণেই কিন্তু আমাদের মাননীয় হাইকোর্টের যে বেঞ্চগুলি, তারা কিন্তু বারবার পুলিশ রিপোর্টটা ড্র করতে বলেন। মানে যে কোনো মামলার ক্ষেত্রে স্টেটকে বলেন যে তুমি পুলিশ যে রিপোর্টটা সেটা নেক্সট ডেটে আমাদেরকে দাও। তারপরে জজ সাহেব বিচার করেন আর কি, পুলিশ রিপোর্টটা দেখে যে পুলিশকে রিপোর্ট দিচ্ছে, পুলিশ তদন্ত কি বলছে, সেই জায়গায় পিস ট্রাঙ্কুইলিটি আছে নাকি, বা কে দোষী, কে আসলে ভিকটিম। কিন্তু সেই ক্ষেত্রে আমরা পুলিশের যে ভূমিকা দেখি তা কিন্তু একেবারেই অদ্ভুত। এবং পুলিশের এই যে পিকিউলার যে মানসিকতা, আইনের অনুশাসন নয়, পুলিশরাই নিজেদেরকে ভগবান মনে করতে যবে থেকে শুরু করে দিয়েছেন, সেই ভগবান মনে করা এবং সেই তোষামতকারী সরকার, রাজ্যেরও অনেক উকিল আছেন, উকিল মহাশয়, তাদেরও কিন্তু আজকে বিশাল বড় একটা দায়। তারা কিন্তু কোনোভাবেই তাদের যে দায়িত্ববোধ সংবিধানের প্রতি, তা কিন্তু তারা কোনো মতেই এড়াতে পারেন না। কিন্তু শুধুমাত্রই রাজ্যের মামলা করার কারণে এবং নিজেদের পকেট ভরানোর কারণে তারা, সেই রাজ্যের উকিলরা, নিজেদের ন্যায় নীতি বোধ না রেখে সমস্তটা তাদের বিসর্জন দিয়ে দেয়, এবং সেই পুলিশগুলোকে তোষামতকারী উকিল হিসেবে তারা পরিণত হয়। এবং সেই পুলিশরা এটাই ভাবেন যে উকিল ডাক্তার সব আমাদের কেনা, আমরা সমস্তটাই বিচার ব্যবস্থাটা পুরোটাই আমাদের হাতে করে আমরা নিয়েছি, তাই আমরা যা খুশি তাই করতে পারি। এমনকি আমার এই আইন প্রফেশনে গত 13 বছরের দীর্ঘ প্রফেশনের সঙ্গে যুক্ত থাকার কারণে এটাও আমি আমি দেখেছি, যেটা আমি অভিজ্ঞতা আপনার চ্যানেলের থ্রুতে সমস্ত দর্শকদের কাছে আমি এইটা আমার শেয়ার করতে চাইবো, আমার এই অভিজ্ঞতা, যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে পুলিশকে টাকা দিয়ে কোনো কেসে এফআরটি বা এফআরএফ হয়ে যায়, বা তারা এনসিআরবিতে তারা ডেটা পাঠিয়ে দেন যে কোনো ক্রাইমই হয়নি, ধরুন একটি খুনের কেস বলুন, বা একটি ধর্ষণের কেস বলুন, বা একটি চুরির কেস বলুন, বা একটি জমি বিবাদ সংক্রান্ত কেসে হাতাহাতি মারামারি, সামান্য 323 বা 325ও আপনি বলুন না কেন, সেই ক্ষেত্রে পুলিশ কিন্তু পয়সা নিয়ে একটি কাউন্টার কেস ফাইল করে দেন। ইভেন পুলিশ মানে কোন রকম প্রিলিমিনারি এনকোয়ারি, মানে যেটা আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের উচ্চ আদালতের যে অব্লিগেশন যেটা রয়েছে, একটা জাজমেন্ট, যে আমাদের ললিতা কুমারী, বা আপনি বলুন ডিকে বাসু, বা আপনি আজকে যদি বলুন আর্নেস কুমার, এই যে বিভিন্ন জাজমেন্টস গুলো, মানে কি 41A দিয়ে তোমাকে অ্যারেস্ট করতে হবে, 41A ছাড়া অ্যারেস্ট করা যাবে না, বা ললিতা কুমারী, মানে প্রিলিমিনারি এনকোয়ারি এবং ইনভেস্টিগেশনের পরেই কিন্তু কেস সত্যি কিনা মিথ্যা। কারণ অনেক সময় কাউন্টার কেস কিন্তু ফাইল করা হয় শুধুমাত্র ব্যক্তিগত রাগ মেটানোর কারণে। এবং আপনি ধরুন মার খেলেন আজকে দিনে দাঁড়িয়ে সাংবাদিকতা করতে করতে, আপনি একটা কেস করলেন,
পুলিশ কি করলো, আপনার কেস তো ইনভেস্টিগেট করলোই না, অপরপক্ষের কাছেও চলে এলো, মানে পার্টি অফিসে পরিণত হয়েছে পুলিশ ব্যবস্থা এবং পঞ্চায়েত রাজে পরিণত হয়েছে। তারা তখন কি করলো, আদার সাইডকে দিয়ে আপনার নামে একটা কেস করিয়ে দিল, যে ক্ষেত্রে আপনি নিজে মার খেলেন, আপনি নিজে ভিকটিম। এই পরিস্থিতির শিকার আমরা আইনজীবীরা অনেকেই আছি, আমরা প্রচুর আইনজীবীরা আছি যারা এই অপশাসনের শিকার। কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে মাননীয় কলকাতা হাইকোর্টেরও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট এতদিন যদি সেই সক্রিয় ভূমিকা পালন করত, আজকে তারা আজকে সকলে মিলে জাত ধর্ম দলমত নির্বিশেষে আজকে তারা যে রেজলিউশনটা ডেকেছে এর বিরোধিতা করে, পরের দিন থেকে আপনি বলুন তো সেই পুলিশকে কি কোনো রাজ্যের কোনো উকিল আজকে ডিফেন্ড করবে না? এরকম বহু ক্ষেত্রে আছে যে আমাদের কিছুদিন আগে জাস্ট 3 মাস আগে যে উকিলের হাড় পাঁজর ভেঙে দিয়েছেন, পাঁজরের হাড় কোমরের হাড় থেকে শুরু করে তিনি আইসিইউতে ভর্তি ছিলেন, আমি নামটা প্রকাশ করছি না যেহেতু ভিকটিম হওয়ার কারণে আইনটাকে মাথায় রেখে, কিন্তু নাম প্রকাশ না করেই আমি বলবো তাহলে সেই ভাইটি আমাদেরই, সেও কিন্তু স্টেট প্যানেলেরই উকিল ছিল। আজকে যখন সকলে মিলে আজকে বিরোধিতা করলো সেই অপশাসনের বিরুদ্ধে, তখনও কিন্তু আইনজীবী পাওয়া গেল তার হয়ে, এমন কিন্তু তারা বললো না যে আমরা লড়বো না, কারণ আইনও আছে। বার কাউন্সিল রুলস বলে যে যে টেররিস্ট অলসো, যে আজকে টেররিস্ট পর্যন্ত সেও কিন্তু তাকেও কিন্তু আইনজীবী পেতে সে বাধ্য, এন্টাইটেলড। তাই বার কাউন্সিলের আইনের বিরুদ্ধে আমরা কেউ নই, কিন্তু বার কাউন্সিলের আইন তো এটাও বলে যে তুমি অপর সাইডের প্রতি এবং তুমি সমাজের প্রতি দায়বদ্ধতা রাখো। তাহলে আমাদের মাননীয় স্টেটের যারা কাউন্সিলরা বা যারা প্যানেলভুক্ত আইনজীবীরা, তারা কি শুধুই পয়সা অর্জন করছেন, নাকি আদার সাইডের প্রতি তাদের যে বার কাউন্সিল অনুযায়ী তাদের যে ডিউটিটা ডিসচার্জ করা উচিত, মানে কোর্টকে সবসময় সঠিকভাবে ইনফরমেশনটা দেওয়া এবং কোর্টকে ভুল দিকে পরিচালিত না করা। উই আর কল্ড দ্য কোর্ট অফিসার্স অফ দ্য কোর্ট। আমরা কিন্তু অফিসার অফ দ্য কোর্ট বলা হয় আমাদের আইনজীবীদের, আমাদের লয়ারদের। কালো কোর্ট এবং সাদা রোগ পরে আমরা নিশ্চয়ই কোর্টের কাছে মিথ্যা তথ্য দেব না বা কোনো তথ্য লুকাবো না, কিন্তু যখন কোর্টকে ভুল দিকে পরিচালিত করেন এবং সেই কোর্ট কিন্তু মহামান্য বিচারপতিরা কিন্তু সেই আইনজীবীদেরকে বিশ্বাস করে ভুল করেন এবং বিচার সেই ক্ষেত্রে এফেক্টেড হয়, কারণ পুলিশ রিপোর্টের উপরে অনেক কিছু দাঁড়িয়ে থাকে এবং পুলিশ এখানে আমাদের মাননীয় সরকারে আজকে কিন্তু পুলিশ পুরোটাই মিথ্যা রিপোর্ট দিচ্ছেন। আমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে এটা পড়েছি যে কখনোই গণতন্ত্রের এই যে 3টে অর্গান, মানে আজকে দিনে দাঁড়িয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু কোনোভাবেই এনক্রোচ করবে না আজকে জুডিশিয়াল ডিপার্টমেন্টের জায়গাটা, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন মানে যেটা পার্ট হচ্ছে পুলিশ, সেই পুলিশ শাসন ব্যবস্থা আজকে রুল অফ ল এর উপরে গিয়ে, রুল অফ আইনের আইন সিদ্ধ যে মতাদর্শ তার উপরে গিয়ে যখন পুলিশ রিপোর্ট যখন মিথ্যাভাবে ড্র করতে শুরু করলো, তখন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন আলটিমেটলি আজকে জুডিশিয়াল যে এমবডিমেন্ট তার মধ্যে এনক্রোচ করে ফেললো। আর এটা কিন্তু আমাদের রাষ্ট্রবিজ্ঞানে আমরা যেটা যেটা আমাদের মানে পড়েছি যে কখনোই দুরকম ভাবে চলবে, অ্যাডমিনিস্ট্রেশন তার মতন চলবে, জুডিশিয়ারি তার মতন চলবে, কেউ কাউকে এনক্রোচ করবে না, কেউ কারোর গলা টিপে ধরবে না, সেই টিপে ধরার জায়গা কিন্তু চলে এলো। তো এই কারণেই কিন্তু আজকে যে পরিস্থিতি হয়েছে, এই যে 10 লক্ষ টাকার উপরে একটি অঙ্কের অ্যামাউন্ট চাওয়া, এটা খুবই ইল্লিগাল এবং সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি, নাকি সেই ক্ষেত্রেও আবার স্টেটের কোনো দালালরা চলে আসবেন আবার নতুন করে তাদেরকে বাঁচানোর জন্য, তার আদৌ ট্রান্সফার হয়েছে কিনা সেটা আমরা জানি না এখনো পর্যন্ত। তার বিরুদ্ধে আসলে কি কমিশনার কাছে কোনো রিপোর্ট মানে কোনো চিঠি পাঠানো হয়েছে কিনা আইনজীবী হেড মহলের পক্ষ থেকে, সেটা আমরা জানি না, নাকি সামান্য ক্ষমা চেয়েই তা ক্ষমা করে দেওয়া হবে। এটি একটি ক্ষমাযোগ্য, কারণ একটি ব্রাইব চাওয়া কিন্তু কোনোভাবেই কোনো ক্ষমাযোগ্য মানে অপরাধ নয়, এটা কোনোভাবেই কগনিজেবল এবং নন কগনিজেবলের মধ্যে যদি আমরা দেখি, তাহলে সেটা কগনিজেবল বা নন কগনিজেবল না দেখেই তাকে যেন ক্ষমা করে না দেওয়া হয় এবং প্রপার ভাবে তদন্ত হয় এবং তাকে ডিপার্টমেন্টাল অ্যাকশন ফেস করা উচিত, তাকে ইমিডিয়েট তাকে ট্রান্সফার তো করা উচিতই, তাকে ইমিডিয়েট চাকরি থেকে সাসপেনশন যেটা সেটা করা উচিত। তার বিরুদ্ধে পুলিশ ল অ্যান্ড রেগুলেশনস এর বিরুদ্ধে মানে পুলিশের যে অ্যাক্ট তার বিরুদ্ধে যে কাজ করছে তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা তো আমরা অবশ্যই জানার দাবি রাখবো, দাবি জানাবো, কারণ আইনের যখন আমরা রক্ষক, সংবিধানের আমরা ছাত্রছাত্রী, তখন আমাদের প্রথম এটা বোঝা উচিত আইনের চোখে কিন্তু সকলেই সমান, কেউ পুলিশ বা কেউ উকিল বা কেউ ডাক্তার বলে তারা যেন কেউ ছাড় না পেয়ে যায়। দিদি যেটা মানে সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের ভেতরে এই ধরনের ঘটনা ঘটছে, তার মানে এটা বুঝতে হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতে কি ধরনের ঘটনা ঘটছে। দেখুন, পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতে কি ধরনের ঘটনা ঘটছে এটা আমি আরো বেশি ভাবে বলতে পারি, কারণ আমি ম্যাক্সিমাম গ্রুপ 9 মামলা প্র্যাকটিস করি। আমার যে প্র্যাকটিস এরিয়াটা সেটা হচ্ছে আর্টিকেল 226,
মানে গ্রুপ 9-এর যে মামলা, যেটাতে ম্যাক্সিমাম মানুষের ফান্ডামেন্টাল রাইটটা অসুরক্ষিত হয়, মানে ধরুন ইল্লিগাল ডিটেনশন, বা ধরুন কাউকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল, কারোর মেয়েকে ধরে নিয়ে চলে গেল, পুলিশ সেই ক্ষেত্রে অন্যরকম রিপোর্ট দিচ্ছে। কোনো ধর্ষণের কেস, ম্যাক্সিমামই আমার সেক্সুয়াল অফেন্সের যারা ভিকটিম, আমি তাদের জন্যই কম খরচে মামলা লড়ি। তো তাহলে সেই ধর্ষণের কেস বলুন, বা আজকে খুনের মতন যে খুব মানে যেগুলো সেনসিটিভ কেস, সেই কেসগুলোর ক্ষেত্রে পুলিশের যা ভূমিকা সেটা কিন্তু দেখার মতন দাদা। কারণ এই সেনসিটিভ কেসগুলোতে কিন্তু পুলিশ কোনো মতেই, ধরুন ম্যাক্সিমাম তাদের টাকা ইনকামে তাদের বাড়ি গাড়ি করার হচ্ছে একটা জায়গা, প্রভিশন, যে এই অ্যামাউন্টটা নিয়ে আমরা যখন এই সেনসিটিভ কেসগুলো আমরা হাতে পাচ্ছি, সেই কেসটাকে আমরা প্রপার ইনভেস্টিগেট, খুব কম পুলিশ অফিসার ভাই আমি দেখেছি, মিথ্যা বলবো না, যারা সত্যি বিচার করার চেষ্টা করেন, এমনকি প্রপার চার্জশিট দিয়েছেন, এমনও আমার কিছু পুলিশ দাদারা আছেন যারা বলেন আমাদের কাছে এসে যে দিদি আমি আমার যতটা চেষ্টা সেটা করেছি, এবং তারা চার্জশিট ড্র করেছেন, এবং পরবর্তীকালে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যখন এভিডেন্স হচ্ছে, মানে উইটনেস যখন রেকর্ড হচ্ছে ডিপোজিশনের টাইমে উইটনেস বক্সে, তখন গিয়ে কেস ঘুরিয়ে দিচ্ছে। বা যারা মেন সাক্ষী আমাদের পুলিশ দাদারা, যে ধরুন মানে সাক্ষীগুলো নোট করেছেন 10 জন সাক্ষী, সেই 10 জন সাক্ষী গিয়ে হস্টাইল হয়ে যাচ্ছে, মানে মানে উইটনেস বক্সে দাঁড়িয়ে তারা বলছে আমার আর কিছু মনে পড়ছে না, মানে বিক্রি হয়ে যাচ্ছে। মোট কথা ভয় দেখিয়ে, মোট কথা সরকার যখন ভয় দেখাচ্ছে একজন উইটনেসকে, তখন সেই ক্ষেত্রে বিচার আমি পাবো কিভাবে, যে ক্ষেত্রে সরকার ওতপ্রোত ভাবে জড়িয়ে। তাহলে আপনি ভাবুন, আজকে তারাপীঠ থানা থেকে শুরু করে বাঁকুড়া, বীরভূম তথা মিদনাপুর, দুর্গাপুর, নদিয়া, বারাসাত, হাওড়ার বিভিন্ন এলাকা, কলকাতা তো বটেই, এখানে প্রতিটা থানার কেসই আমার কাছে আছে বর্তমানে। হাইকোর্ট কজ লিস্ট দেখলে বুঝতে পারবেন, এবং সেই প্রতিটা থানার যে মেন মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানে ওসি, তার বিরুদ্ধে কিন্তু আমার পার্টি করে মামলা করা। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনঅ্যাকশন অ্যালং উইথ ওভার অ্যাকশন, অ্যালং উইথ ফান্ডামেন্টাল রাইটস থেকে কাট করানো, মানে কিল করে দেওয়া, গলা টিপে মানে মারা আজকে ফান্ডামেন্টাল রাইটসকে, তারা করছেন কিন্তু এই পুলিশ ডিপার্টমেন্ট। তাই এই পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে লড়াই, একজন আমার স্পেশালাইজড এরিয়া এটা, গ্রুপ 9 পুলিশ অ্যাট্রোসিটির মামলা। যে পুলিশ অ্যাট্রোসিটি করছে, যে পুলিশ বিচার পেতে আপনাকে বাধা দিচ্ছে, যে পুলিশ আজকে আমাদের যে সংবিধান দ্বারা মোতাবেক যে এস্টাবলিশড ল, সেই সংবিধান মোতাবেক যে এস্টাবলিশড ল, সেটা যে পুলিশ মানছে না, যে পুলিশ সংবিধানের উপর দিয়ে কাজ করছে, তার বিরুদ্ধে আমার লড়াইটা কিন্তু সবসময় জারি আছে। আজ একদিন, আজকে যে টাকা নিয়েছে বলে নয়, আজকের দিনে তারা লাফালাফি করছে, কালকের দিনে আবার যা কার তাই ভুলে যাবে, তারা আবার ওই পুলিশের হয়ে অন্য কথা বলতে শুরু করবে, কেসটাকেই ঘুরিয়ে দেবে। এটা কিন্তু একজন আইনজীবী শুধু কাজ নয়, আইনজীবীদের সমাজের প্রতি অনেক বেশি দায়িত্ব আছে। তাহলে সেই দায়িত্বটা অবশ্যই আরো অনেক আইনজীবীকে পালন করতে হবে, শুধুমাত্র পকেট ভরানো নয়। তবে আমরা পাশাপাশি একটি সুন্দর দেশ তথা রাজ্য এবং আমাদের আগামী প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ দিতে পারবো। না হলে আমরা টাকা খেতে পারবো না। ভবিষ্যতে যখন আমাদের ফ্যামিলিকে আজকে এই ট্রিমেন্ডাস অ্যাটাকের শিকার হতে হবে, এবং হচ্ছেও, আর রাজ্যবাসী আর দেশবাসী কবে বুঝবে, আজকে যখন হচ্ছেও, তখন কিন্তু আমরা টাকা খেতে পারবো না। তখন কিন্তু আমরা আলটিমেটলি আমরা যে পরবর্তী জেনারেশনকে, ফিউচার জেনারেশনকে আজকে আমরা যে শিক্ষাটা দিয়ে যাব, যে লড়াইটা দিয়ে যাব, যে প্রতিবাদটা দিয়ে যাব, সেটাতেই কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর দিশা দেখবে। 2026-এ যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে না সরানো যায়, তাহলে সম্ভব হবে বাংলাতে? মানে কোনো থানার পক্ষে সম্ভব হবে? দেখুন, মাননীয়াকে সরানোর থেকেও বড় কথা, অবশ্যই চেষ্টা তো করছেন। কারণ মাননীয়ার সরকারে আজকে সবচেয়ে বড় কথা, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যার ফেলিওর, আজকে তার মানে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি আজকে প্রতিটা জায়গায় এতগুলো মন্ত্রিত্ব রেখে যে মন্ত্রিত্বগুলো তিনি ডিসচার্জ করতে পারছেনই না, তাহলে তার এই মন্ত্রিত্বগুলো রাখার মানেটা কি? তিনি যেখানে মানুষের সঙ্গে সামান্য কথা পর্যন্ত বলতে পারেন না, বা তিনি যেখানে মানুষের সঙ্গে মানুষের যে সমস্যা সেই সমাধান করতে পারেন না, নবান্ন যখন ঘেরাও হয় তখন প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে, বিধাননগর থেকে শুরু করে প্রতিটা জেলার পুলিশ আজকে এসে মাননীয়াকে প্রোটেকশন দেন, অথচ সেই মানে সেই এলাকাগুলো তো ল অ্যান্ড অর্ডার, সেটা কিন্তু কোনো মতেই তখন মেনটেন থাকে না। এই পরিস্থিতির পরে তো মাননীয়ার এই জায়গাটা বোঝা উচিত। আমরা পদত্যাগের দাবি করেছিলাম, এখন মানুষের ভোটে আজকে দেখুন এসআইআর হচ্ছে, সেই নিয়েও মাননীয়া বলছেন আমি এসআইআর করতে দেব না, এসআইআর একটাও আমি হতে দেব না। এদিকে তিনি তার পরের দিনই মিডিয়াতে এসআইআর ফর্ম হাতে নিয়ে কিন্তু একটা ছবি পোস্ট হয়ে যাচ্ছে, যাতে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা কিন্তু বুঝতে পারছেন যে গদ্দারিটা তাদের সঙ্গে কিভাবে হচ্ছে। তাদেরকে একরকম বলা হচ্ছে, প্র্যাকটিস
Whatever you are preaching, you should practice the same. And our honorable CM Mamata Banerjee Mahasaya is preaching something else and practicing completely something else. So vehemently we are opposing that. আপনি নিজে এসআইআর নিচ্ছেন, এসআইআর এর ছবি দিচ্ছেন, সমস্তটা করছেন এবং আপনি সংখ্যালঘু ভাই বোনদেরকে আমাদের ভুল পথে চালনা করছেন, দাঙ্গা লাগানো, ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করছেন। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের প্রতিটা ভাই বোন, আমাদের হিন্দু মুসলিম ভাই সহ আমাদের শিখ পারসি, আমাদের প্রতিটা ভাই বোন যতক্ষণ না এই তাদের মধ্যে শুভ বুদ্ধির এই যে উদয় হচ্ছে, ততক্ষণ আপনি দেখুন আরজি করের ক্ষেত্রে আমি আজকে দিল্লিতে আমাকে কতগুলো প্রশ্নের ফেস করতে হয়, কতটা লজ্জা লাগে, মাথাটা কতটা হেঁট হয়ে যায় যে বাঙালি অবাঙালির কথা। আপনি বলুন আজকে আরজি করের মতন ঘটনা, ওই মেয়েটি আমাদেরই বয়সী একটি মেয়ে যে আজকে চোখে এত স্বপ্ন নিয়ে 200 টাকায় মাত্র পেশেন্ট দেখতো, কত গরিব মানুষের আজকে উপকার হতো। আজকে আজকে চিকিৎসার দাম, চিকিৎসার ব্যবস্থার বিপুল পরিমাণ একটা অঙ্কের খরচা, সেই জায়গায় ওই রকম একটি কৃতি ছাত্রী যে 200 টাকায় আজকে রুগী দেখতো, সেই মেয়েটিকে আজকে মৃত্যুবরণ করতে হলো। সে কিন্তু বাঙালি। আজকে এসএসসিতে চাকরি না পেয়ে পায়ের তলার ছাল চামড়া তুলে যে ছেলে মেয়েগুলো আজকে রোদ্দুরে রাস্তায় রাস্তায় শীত গ্রীষ্ম বর্ষা না দেখে, মাথায় ছাতা নেই, ছাতার ফুটো হয়ে গেছে, সেই ফুটো ছাতা দিয়ে টপ টপ করে জল তাদের মাথায় এসে পড়ছে, সেই অবস্থায় না খেয়ে না ঘুমিয়ে যে ছেলে মেয়েগুলো আজকে রাস্তায় রাস্তায় ঘুরছে, তারাও কিন্তু আজকে বাঙালি। আজকে কিন্তু যারা প্রাইমারি টেট থেকে শুরু করে আজকে চাকরি ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থায় এত দুর্নীতি, তারা কিন্তু সকলেই বাঙালি। আজকে উনি বলছেন আমি টিএমসি ভোটারকে বাদ দিতে দেবো না। আজকে জন্মানোর পরে কি সত্যি কারোর হাতে বা আমাদের কি বডিতে স্ট্যাম্প লাগানো থাকে যে আমরা টিএমসি না বিজেপি না সিপিএম না কংগ্রেস? সবার আগে তো মানুষ হতে হবে। টিএমসি হওয়ার আগেও তো আগে মানুষ হতে হবে। আর মানুষের থেকে বড় কি বা আছে? হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের উপরে কি আছে? আজকে বিজেপি টিএমসি বলে তো শুধু নয়, আজকে যে হচ্ছেন মুখ্যমন্ত্রী তিনি আজকে টিএমসির মুখ্যমন্ত্রী হতে পারেন না। আজকে যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে বিজেপির আজকে প্রধানমন্ত্রী হতে পারেন না। তিনি আজকে পুরো দেশের প্রধানমন্ত্রী। সকলের জন্য তার আজকে দায়িত্ববোধ আছে এবং থাকবে। আজকে মাননীয়া যেভাবে আজকে সন্তুষ্টিকরণের রাজনীতি করছেন এবং আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে মনে করে নিয়েছেন তার নিজের ওন প্রপার্টি, তিনি মনে করে নিয়েছেন সংখ্যালঘু ভাই বোনেরা হচ্ছেন তার সম্পত্তি, কেনা কেনা তাদের, তা তো নয়। যতক্ষণ না পর্যন্ত এই যে আজকে বিভাজনের রাজনীতি এবং 1,500 টাকা 2,000 টাকার ভাতার রাজনীতি, ওই 1,000 টাকার ভাতার রাজনীতি যতক্ষণ না আমাদের বাংলার মেয়েরা বুঝতে পারবে যে ওই 1,000 টাকা 2,000 টাকা না নিয়ে আজকে যদি আমার স্বামীটার 20,000 টাকার চাকরি হতো, হ্যাঁ তাহলে আমার আজকে 2,000 টাকার ভাতা লাগতো না, বা আজকে 30,000 টাকা যদি একটা আমি ইনকাম করতে পারতো তারা, যদি আজকে আজকে শিল্প হতো। আজকে সিপিএম কে সরানোর সময় আমাদের মাননীয় কত কথা দিয়েছিলেন না যে আমরা শিল্প আনবো, শিল্প করব। আজকে যে সংবিধানের বইকে হাতে নিয়ে মাননীয় পার্লামেন্টে পর্যন্ত দাঁড়িয়ে আজকে বলেছিলেন যে আজকে ঘুষপেটিয়া মানে যারা ইলিগাল ইমিগ্রেন্ট, যারা আজকে দখল করে আছে জোরপূর্বক এই দেশটাকে বাংলাকে, তাদেরকে আমি বার করব। সিপিএম এর বিরুদ্ধে তার যে লড়াইটা শুরু হয়েছিল সেই লড়াইটা আজকে পাল্টে গেল। রাজনীতিতে বোধহয় পাশা এইভাবেই পাল্টায়। আজকে বলে না লঙ্কায় যে আসে রাবণ হয়, আজকে মাননীয়া কি তাই করেছিলেন? আজকে মা মাটি মানুষের যে মূর্তি, সেই মূর্তি আজকে ধাপ্পা, সেই ধাপ্পা দিয়ে কিন্তু আজকে মানুষের চোখে ধুলো দিয়ে কিন্তু আজকে চলে যাচ্ছে। এই জিনিসের অবসান আমরা চাই, বাংলার মানুষ চায়। ব্যালট বক্সে বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে। শান্তিপূর্ণভাবে এসআইআর হোক, তারপর আমাদের শান্তিপূর্ণভাবে সিএও যেটা সেটাও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হোক, এবং তারপরে শান্তিপূর্ণভাবে ভোট হোক, এবং ভোটে শুধুমাত্র আগুন জ্বলে। এই আজকেই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। দিল্লিতে আমাকে হিন্দিতে এই প্রশ্নটা করা হয়েছে একটি অন্য চ্যানেল ও নিউজ বলে কিছু, যে আপনাদের তো বাংলায় আগুন জ্বলে তাই না, আপনি একটু বলুন তাই কি বাংলায় কি আগুন জ্বলে? এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তাই আপনাদের হিন্দুদেরকে কেটে কেটে মারা হয়, বলা হয় যে হিন্দুদেরকে কেটে জলে ভাসিয়ে দেবো, 30% কে রক্তগঙ্গা বয়ে যাবে। আমি তবুও সম্প্রীতি, যেহেতু আমাদের বাংলার রাজনীতি তো আমরা হিন্দু মুসলমানের রাজনীতি করি না, সেই সম্প্রীতির জায়গাটা পুরোপুরিভাবে রক্ষা করেই আমি তাকে উত্তর দিই। কিন্তু এই যে প্রশ্নের যে সম্মুখীন হতে হয় আমাদের আউটার স্টেটে এসে, এটা সত্যিই খুব লজ্জার, এটা সত্যিই খুব ধিক্কারজনক। আজকে দিল্লির মতন রাজধানীতে বসে যখন আজকে আমার বাংলার নামে এই কটূক্তি শুনতে হয়। বাংলাকে আমরা বড্ড ভালোবাসি, বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার স্থল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি। আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।